হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে কথা বলবো প্রিয়তমা খ্যাত ডিরেক্টর হিমেল আশরাফকে নিয়ে। তাকে আমাদের ইন্ডাস্ট্রিতে কেন দরকার এবং একটা ফিল্মের ক্ষেত্রে তিনি যে ভুলগুলো করেন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তার এখন পর্যন্ত 3টা ফিল্ম, তার ভিতর সুলতানা বিবিয়ানা আমি সেটা দেখেছি, প্রিয়তমাও দেখেছি, রাজকুমারও দেখেছি। এই যে 3টা ফিল্ম, এই 3টা ফিল্মের যদি আপনি মেইন থিমটা দেখেন, সেটা সুলতানা বিবিয়ানার ক্ষেত্রে, সেটা প্রিয়তমার ক্ষেত্রে, সেটা রাজকুমারের ক্ষেত্রে, প্রত্যেকটা সিনেমার থিম বা মেইন প্লট সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং। এটা আপনাকে স্বীকার করতে হবে। রাজকুমার সিনেমার যে মেইন প্লটটা, মেইন কোরটা, সেটা কিন্তু দারুণ। বাট এর পরেও তার সিনেমাগুলো কেন একটা প্রপার সিনেমা হয় না, একটা প্রপার প্যাকেজ হয় না, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। প্রথমত প্রিয়তমা, এইখানে তিনি যে ভুলগুলো করেন, দেখেন প্রিয়তমার কথা যদি বলি বা রাজকুমারের যদি কথা বলি, গল্পের যে মেইন প্লটটা, মেইন থিমটা, তিনি সেটার পাশাপাশি সেই গল্পে আরো সাব প্লট অ্যাড করেন। প্রিয়তমা পুরোপুরি একটা রোমান্টিক ফিল্ম হতে পারতো, বাট সেই গল্পটাকে একটা পরিপূর্ণ কমার্শিয়াল ফিল্ম বানাতে গিয়ে তিনি সেইখানে অ্যাড করেছেন সাব প্লট। সেই সাব প্লটের কারণে মেইন প্লটে যেতে যেতে সিনেমার 1.5 ঘন্টা চলে যায়। আমি তার একটা ইন্টারভিউতে দেখেছি, তিনি সেখানে বলেছে যে সবাই যেহেতু বলেছে প্রিয়তমা লাস্ট 40 মিনিট হচ্ছে সবচেয়ে ভালো বা সেটাই মেইন, তার কথা অনুযায়ী যে সেটা পর্যন্ত যেতে এই জার্নিটুকু তো দরকার। বাট তিনি যে জার্নিটা দেখিয়েছে সেটা তো একটা রোমান্টিক ফিল্মের ডিমান্ড করে না। সেই সাবপ্লটেও অনেক বেশি স্পেস দিয়েছে, যার কারণে গল্পের যে মেইন থিম, শাকিব খানের সাথে ইদিকার যে প্রেমটা হচ্ছে, সেই কেমিস্ট্রিটা যখনই হবে তখনই একটা সাবপ্লট ঢুকে যাচ্ছে। সেই কেমিস্ট্রিটা দেখানোর মতন স্পেসটাই রাখেনি, যার কারণে সিনেমার প্রাণ ছিল 40 মিনিট। এবার যদি রাজকুমারের কথা বলেন, দেখেন রাজকুমারও একটা প্রপার ভালো একটা সিনেমা হতে পারতো। সেখানে মা সেলের যে গল্পটা তিনি দেখিয়েছেন সেটা বেশ ইন্টারেস্টিং। বাট প্রবলেমটা হচ্ছে যে গল্পে যেটা ডিমান্ড করে না সে সেটাও রাখতে চায়, যেমন এন্ট্রি সিন, এক্সট্রা গান, এরপরে সাবপ্লট, যেটার কোনো প্রয়োজনই নেই। এখন রায়হান রাফির সুরঙ্গতে যদি এক্সাম্পল দেই, দেখেন এই সিনেমাটা যে মেইন থিমটা, মেইন প্লটটা, সেই গল্পের সাথে যদি আপনি আফরান নিশোর এন্ট্রি সিন রাখেন, আফরান নিশো ফাইট করতেছে সেটা দেখান, তাহলে সেই গল্পটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সো তার প্রবলেমটা হচ্ছে এইখানে। এছাড়াও আরো একটা বিগ প্রবলেম, সেটা হচ্ছে প্রমোশন। তার ফিলোসফি, সিনেমায় শাকিব খান আছে মানে সেই সিনেমার এক্সট্রা কোনো প্রমোশনের দরকার নেই, সেই সিনেমা রিলেটেড খুব বেশি কন্টেন্টের দরকার নেই, যার কারণে তার সিনেমার প্রপার প্রমোশন হয় না, সিনেমাটা বুস্ট হয় না। সো এই যে প্রবলেমগুলো, এটা যে সবসময় হবে এটা একদমই না। নেক্সট, হিমেল আশরাফ যদি কোনো সিনেমা বানায় এই ধরনের কোনো প্রবলেমই থাকবে না, কারণ মানুষ ভুল থেকে শেখে। তার যদি সুলতানা বিবিয়ানা দেখেন, তার থেকে বেটার প্রিয়তমা, প্রিয়তমা যদি দেখেন তার থেকে বেটার রাজকুমার। সো তার যে গল্প বলার ধরন, তার যে সিনেমার মেকিং, সেটার ডে বাই ডে কিন্তু উন্নতি হচ্ছে। হিমেল আশরাফ পরবর্তীতে কোনো সিনেমা নিয়ে ব্যাক করবে কিনা সেটা তো শিওর নয়, বাট এই মানুষটা যদি আবার কোনো সিনেমা নিয়ে ব্যাক করে, সেই সিনেমাটা কনফার্ম থাকেন যে তার প্রিভিয়াস কাজগুলো থেকে ছাড়িয়ে যাবে। রাজকুমার ক্ষেত্রে যে পরিমাণ সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে সেটা থেকে সে বুঝতে পেরেছে। আর যাই হোক, এতটুকু ক্রেডিট কিন্তু হিমেল আশরাফ পাবেই, যে তার কারণে শাকিব খান চেঞ্জ হয়েছে, তার কারণে বাংলা ইন্ডাস্ট্রি আবার একটু অক্সিজেন পেয়েছে। এছাড়াও আমাদের ইন্ডাস্ট্রির এফডিসি কেন্দ্রিক যে ডিরেক্টর, তাদের থেকে ফার ফার বেটার হিমেল আশরাফ। সো এই ইন্ডাস্ট্রিতে তার মতন একজন ডিরেক্টরকে দরকার। এই ভিডিওটা যদি হিমেল আশরাফ বা তার কোনো টিম দেখে থাকে, আমি বলবো যে কাম ব্যাক করুন এবং আমাদের আরো বেটার কিছু উপহার দিন। যাই হোক, এই ছিল হিমেল আশরাফকে নিয়ে আমার কিছু কথা। আপনাদের কাছে কি মনে হয়, তার ভুলগুলো কোথায়, বা ওভারঅল আমার যে কথা সেটার উপর আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।